আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছো। আজকে আমাদের আলোচনার বিষয় সিম্পল পাস্ট টেন্স অথবা পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে আসো দেখে নেওয়া যাক পাস্ট ইনডিফিনিট টেন্সটা কি। অতীতে যে কাজ সংগঠিত হয়েছিল বা যে কাজটা হতো এ ধরনের কাজ বোঝাতে আমরা পাস্ট সিম্পল টেন্স ব্যবহার করি। তাহলে দেখে নেওয়া যাক পাস্ট সিম্পল টেন্সের কিছু আইডিয়া। We use past simple tense to describe an action that took place in past. মানে আমরা অতীতে কোনো কাজ বর্ণনা করতে আমরা পাস্ট টেন্স ব্যবহার করি। এছাড়া আসলে পাস্ট টেন্সের আর একটা ধারণা রয়েছে, এটা আসলে ডিউরেশনটা শর্ট টাইম থাকবে এবং এটা শেষ হয়ে গিয়েছে, কাজটি শেষ হয়ে গেছে। এই ধরনের কাজের ক্ষেত্রে আমরা পাস্ট সিম্পল টেন্স ব্যবহার করি। এখন দেখা যাক পাস্ট সিম্পল টেন্সে কি কি ধরনের অ্যাডভার্ব ব্যবহৃত হয় বা কোন ধরনের অতীত নির্দেশক শব্দগুলো ব্যবহৃত হয়। পাস্ট ইনডিফিনিট টেন্সে বিশেষত লাস্ট, অ্যাগো, লং অ্যাগো, লং লং অ্যাগো, বিফোর, ইয়েস্টারডে অথবা অতীতের সাল, অতীতের দিন ব্যবহৃত হয়। এবার আমরা দেখব পাস্ট সিম্পল টেন্সে কি ধরনের রেগুলার ভার্ব ব্যবহৃত হয়। আমরা জানি যে ভার্বকে দুটি ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে রেগুলার ভার্ব আর একটা হচ্ছে ইরেগুলার ভার্ব। ইরেগুলার ভার্বের আসলে ফর্মগুলা চেঞ্জ হয়ে যায়, পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্মগুলা চেঞ্জ হয়। তবে রেগুলার ভার্বের ক্ষেত্রে পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্মগুলো চেঞ্জ হয় না। সাধারণত পাস্ট সিম্পলের ক্ষেত্রে রেগুলার ভার্বের বেস ফর্মের সঙ্গে অথবা ইনফিনিটিভ ফর্মের সঙ্গে ইডি যুক্ত হয়, যেমন ওয়ার্ক ওয়ার্কড, প্লে প্লেড, পেইন্ট পেইন্টেড। এবার দেখব হচ্ছে আমরা কিছু স্পেলিং এর নিয়ম। আমরা যখন ভার্ব ব্যবহার করব, অনেক সময় ভার্ব ব্যবহারের ক্ষেত্রে আমাদের স্পেলিং এর ভুল হয়। এক্ষেত্রে আমরা কিছু স্পেলিং এর তিনটি গুরুত্বপূর্ণ নিয়ম দেখে নিব। প্রথমত, যদি দেখা যায় যে ভার্বের শেষে একটি কনসোনেন্ট এবং একটি ভাওয়েল এবং আবার একটি কনসোনেন্ট থাকে, সেক্ষেত্রে আমরা লাস্টের যে শব্দ লেটারটি থাকে সেটাকে ডাবল করি। যেমন অ্যাডমিট, এখানে অ্যাডমিট ওয়ার্ডটির শেষে বা ভার্বটির শেষে প্রথমে কনসোনেন্ট আছে, তারপরে ভাওয়েল আছে এবং লাস্টে আর একটি কনসোনেন্ট আছে। এই ক্ষেত্রে আমাদের লাস্টে যে লেটারটি আছে অর্থাৎ টি, এটিকে ডাবল করতে হবে বা দুইবার লিখতে হবে, অ্যাডমিটেড। ঠিক অনুরূপভাবে স্টপ, এই ওয়ার্ডটির শেষে বা ভার্বটির শেষে দেখো প্রথমে কনসোনেন্ট আছে, তারপরে ভাওয়েল আছে, তারপরে আবার কনসোনেন্ট আছে। এক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে, লাস্টের আমরা যখন ইডি যোগ করব তখন লাস্টের যে লেটারটি আছে এটাকে দুইবার লিখতে হবে বা ডাবল করতে হবে। অনুরূপভাবে ক্লাব, এখানেও একটি কনসোনেন্ট, ভাওয়েল এবং কনসোনেন্ট আছে, এজন্য আমাদের এই পিটিকে ডাবল করতে হবে, দুইবার লিখতে হবে। ঠিক অনুরূপভাবে নিট, উচ্চারণ নিট হবে, কেটার উচ্চারণ হয় না নিট বানানে। এখানে NIT মানে একটা কনসোনেন্ট, একটি ভাওয়েল এবং আর একটি কনসোনেন্ট আছে। এই ক্ষেত্রে আমাদেরকে আমরা যখন ইডি যোগ করব তখন আমাদের এই টিটা ডাবল করতে হবে বা দুইবার লিখতে হবে। অর্থাৎ আসলে এখানে যে বিষয়টা বোঝানো হচ্ছে, যদি লাস্টের সিলেবলটি স্ট্রেসড মানে যেখানে স্বরাঘাত হয়, সেই ক্ষেত্রে আমরা ইডি যোগ করার ক্ষেত্রে ডাবল লিখি ওয়ার্ড লেটারটিকে। এবার আমরা আরেকটি গুরুত্বপূর্ণ নিয়ম দেখব। যদি ভার্বের শেষে অনুচ্চারিত ই থাকে তাহলে ই বাদ দিয়ে আমরা সাফিক্স যোগ করব, সেটা ইডি হোক চাই আইএনজি হোক। যেহেতু আমরা এখানে পাস্ট সিম্পল আলোচনা করছি,
সেহেতু আমরা ইডির কথাই বলবো। এখানে আসলে আমরা শিখেছি যে পাস্ট সিম্পলের ভার্বের ক্ষেত্রে ইডি যোগ করতে হয়। যেমন দেখো এখানে মুভ বানানে একটা ই আছে, লাস্টে একটা ই আছে ভার্বের শেষে। আমরা কিন্তু বলি না মুভি, আমরা বলি মুভ। আমরা কিন্তু বলি না রুলি, আমরা বলি রুল। আমরা কিন্তু বলি না লিভি, আমরা বলি লিভ। আমরা কিন্তু বলি না লাভি, আমরা বলি লাভ। তো এই যে যে অনুচ্চারিত ই রয়েছে, এগুলো আসলে বাদ দিয়ে আমরা ইডি যোগ করি। তা না হলে কিন্তু দেখো এখানে মুভড বানানে ডাবল ই হয়ে যেত, রুল বানানে ডাবল ই হয়ে যেত, লিভ বানানে ডাবল ই হয়ে যেত, লাভ বানানে ডাবল ই হয়ে যেত। এখানে কিন্তু একটাই লিখেছি। এবার দেখে নিব আরেকটি গুরুত্বপূর্ণ নিয়ম। যদি ভার্বের শেষে কনসোনেন্ট এবং ওয়াই থাকে, অর্থাৎ ভার্বের শেষে ওয়াই থাকে এবং ওয়াই এর পূর্বে কনসোনেন্ট থাকে, সেই ক্ষেত্রে ওয়াই এর পরিবর্তে আই লিখে ইডি যোগ করতে হয়। যেমন দেখো ক্রাই, ক্রাই ভার্বের ওয়াই এর পূর্বে আর যেটা, এটা হচ্ছে একটা কনসোনেন্ট। এই কারণে ওয়াইটি আই হয়ে যাবে এবং তারপরে ইডি যোগ করতে হবে। তাহলে কি হলো? ভার্বটি ক্রাইড, ট্রাই, ট্রাইড, ফ্লাই, ফ্লাই, ফ্লাইস। তারপরে দেখো রিপ্লাই, রিপ্লাইড। মানে এই ক্ষেত্রে আমরা ইএস বা ইডি যেটাই যোগ করি, আমাদের ওয়াই এর পরিবর্তে আই হবে। এবার দেখব হচ্ছে আমরা উচ্চারণের বিষয়। আমরা যখন শব্দের শেষে বা ভার্বের শেষে ইডি যোগ করি, তিন ধরনের উচ্চারণ হতে পারে। একটা ডি, টি, আর হচ্ছে ইট। যেমন দেখি, যখন ডি এর পরে মানে হচ্ছে ভায়োল বা নন ভয়েস সাউন্ড থাকে, মানে একটি শব্দের শেষে, যেমন প্লে, প্লে, প্লেট, বেগ, বেগড, লিভ, লিভড। মানে এখানে ভয়েস সাউন্ড আছে। শব্দের শেষে ভয়েস সাউন্ড থাকলে তখন ডি এর উচ্চারণটা হবে ডি আফটার ভয়েল, মানে ভয়েলের পরে যদি আসে, এটা একটা বিষয়। এবার দেখব হচ্ছে কখন ইডি এর উচ্চারণ টি এর মতো হয়। আসলে যখন শব্দের শেষে ভয়েসলেস থাকে, সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের ইডি এর উচ্চারণ টি এর মতো হবে। যেমন ফি, খে, সি, এদেরকে এই শব্দগুলোকে, এই লেটারগুলোকে ভয়েসলেস বলা হয়। যেমন ওয়ার্ক, ওয়ার্কড, স্টপ, স্টপড। দেখো লাস্টে কিন্তু টি এর মতো উচ্চারণ হচ্ছে। এখানে স্টপ ভার্বটাকে ভয়েসলেস বলা হয়, মানে কণ্ঠস্বরে আসলে ব্যবহার হয় না। এবার দেখব হচ্ছে কখন ইডি এর উচ্চারণ ইট এর মতো হয়। যেমন স্টার্টেড, এন্ডেড। এখানে দেখো টি, টি এবং ডি যখন থাকবে লাস্টে, আই মিন ভার্বের লাস্টে, সেই ক্ষেত্রে আমরা ইডি এর মতো উচ্চারণ করব, ইট এর মতো উচ্চারণ করব। যেমন দেখো স্টার্ট ভার্বের শেষে টি আছে, স্টার্টেড। আবার এন্ড এর শেষে ডি আছে, এন্ডেড। এভাবে আর কি বিষয়টা। এবার দেখব হচ্ছে আমরা ইরেগুলার ভার্বের ক্ষেত্রে। আমরা জানি যে রেগুলার ভার্বের সঙ্গে ডি বা ইডি যোগ করে কি করতে হয়? পাস্ট ফর্ম অথবা আমাদের পাস্ট পার্টিসিপল গঠন করা হয়। তবে ইরেগুলার ভার্বের ক্ষেত্রে আসলে পুরাটাই চেঞ্জ হয়। যেমন দেখো প্রথমে বেস ফর্ম আছে ব্রেক, ব্রোক। ব্রোকটা হচ্ছে পাস্ট ফর্ম, ব্রোক, ব্রোকেন। এটা ব্রোকেনটা হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম। ডু, ডিড, ডান। এখানে ডিডটা হচ্ছে পাস্ট ফর্ম এবং ডানটা হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম। রাইট, রোট, রিটেন। এখানে রোডটা হচ্ছে পাস্ট ফর্ম এবং রিটেনটা হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম। এবার দেখব হচ্ছে আমরা অ্যাফার্মেটিভ সেন্টেন্সে কিভাবে আমরা
পাস্ট সিম্পল ব্যবহার করি। অ্যাফার্মেটিভ সেন্টেন্সে ভার্বের পাস্ট ফর্ম ব্যবহৃত হয়। যেমন দেখো, শি ব্রোক হার লেগ, আই ফাউন্ড আ জব, উই ওয়ার্কড টুগেদার, ইউ স্টপড দ্য কার। এখানে আসলে পাস্ট ফর্ম ব্যবহৃত হচ্ছে অ্যাফার্মেটিভ বাক্যে। এবার দেখব হচ্ছে আমরা আরেকটি গুরুত্বপূর্ণ নিয়ম, যখন সিম্পল পাস্টে অথবা পাস্ট সিম্পল টেন্সে অথবা পাস্ট ইনডিফিনিট টেন্সে ডিড বা ডিডেন্ট ব্যবহার হয়, তখন কিন্তু মেইন ভার্বের বেস ফর্ম লিখতে হবে। যেমন মিস্টার আলী ডিডেন্ট লিভ হিয়ার, তো এখানে কিন্তু বেস ফর্ম, লিভটা বেস ফর্ম হয়েছে। আবার ডিড ইউ রাইট দ্য লেটার, এখানে রাইটটা কিন্তু বেস ফর্ম ব্যবহৃত হয়েছে। এবার দেখবো হচ্ছে নেগেটিভ বা নেগেটিভ কিভাবে আমরা গঠন করি পাস্ট সিম্পলের ক্ষেত্রে। পাস্ট সিম্পলের ক্ষেত্রে নেগেটিভ গঠন করার সময় ডিডেন্ট ব্যবহার করতে হয় যে কোনো সাবজেক্টের ক্ষেত্রে, চাই ফার্স্ট পারসন হোক, সেকেন্ড পারসন হোক, থার্ড পারসন হোক, যে কোনো পার্সনের ক্ষেত্রে, যে কোনো নাম্বারের ক্ষেত্রে ডিডেন্ট ব্যবহৃত হয়। তবে মনে রাখতে হবে যে ডিডেন্টের পরে অবশ্যই ভার্বের বেস ফর্ম ব্যবহৃত হবে। আই ডিডেন্ট স্টাডি ফর মাই এক্সাম। আবার দেখো, দে ডিডেন্ট ব্রিং দ্য ফ্লাওয়ার্স, এখানে ব্রিং ব্যবহৃত হচ্ছে বেস ফর্ম। শি ডিডেন্ট স্টপ দ্য কার, এখানে দেখো স্টপ ব্যবহৃত হচ্ছে ভার্বের বেস ফর্ম। দ্য প্রোগ্রাম ডিডেন্ট বিগিন 1 hour ago, এখানে দেখো বিগিন ব্যবহৃত হচ্ছে। তাহলে বুঝতে পেরেছো যে নেগেটিভ বাক্যে ডিডেন্ট ব্যবহৃত হবে এবং ভার্বের বেস ফর্ম ব্যবহৃত হবে বা ইনফিনিটিভ ফর্ম ব্যবহৃত হবে। এবার দেখে নিব আমরা কিভাবে কোশ্চেন গঠন করব। পাস্ট টেন্সের ক্ষেত্রে আসলে আমরা কোশ্চেন যখন গঠন করব তখন আমাদের কিন্তু ডিড ব্যবহার করব এবং ট্রান্সফরমেশনের ক্ষেত্রে ডিডেন্ট ব্যবহার করব এবং এসব ক্ষেত্রে অবশ্যই আমরা ভার্বের বেস ফর্ম ব্যবহার করব। যেমন ডিড ইউ কাম ইয়েস্টারডে, আবার দেখো ডিড ইউ হিয়ার দ্য নয়েজ, ডিড শি ওপেন দ্য প্রেজেন্ট। তাহলে আশা করি যে পাস্ট সিম্পলের ব্যবহার এবং গঠনগুলো বুঝতে পেরেছো। আজ আমাদের আলোচনা এই পর্যন্তই। পরবর্তী লেকচারে তোমাদের সঙ্গে দেখা হবে। সে পর্যন্ত তোমরা ভালো থেকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।